OnePlus Nord CE6 যেটি এই কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এবং এর প্রাইসিং আছে বর্তমানে 30,000 টাকা ইন্ডিয়াতে। এই 30,000 টাকার বাজেটে আপনি এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8GB র্যাম এবং 128GB রমটাই পেয়ে যাবেন। এছাড়া আপনি এই ফোনের কী স্পেসিফিকেশান ভালো পাচ্ছেন এবং কী স্পেসিফিকেশান খারাপ পাচ্ছেন যার জন্য আপনার এই ফোনটিকে নেওয়া উচিত হবে না, চলুন সেই ব্যাপারে কিছু আলোচনা করা যাক। প্রথমে যদি এর ফোনের লুকস এবং ডিজাইনের কথা বলি, এই ফোনটি সম্পূর্ণ পলিকার্বনেট বিল্ডের। এই ফোনটিতে আপনি 3টি কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন, ব্লু, একটি হোয়াইট যেটি হালকা গোল্ডেন মতো ফিল দেবে এবং ব্ল্যাক কালার। এই 3টি কালারের মধ্যে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন, যদিও আমার মনে হয়েছে ব্লু কালার এবং ব্ল্যাক কালারটা সবথেকে বেস্ট লাগছে। যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি, তবে এখানে একটি খুব ভালো ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ফোনে আপনি 144Hz 1.5K অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটি আপনার সিনেমা দেখার এক্সপিরিয়েন্স দুর্দান্ত করে দেবে। এবং এই ফোনের সাথে আপনি ডুয়েল অডিও স্পিকার পেয়ে যাবেন, যেটি নট CE5 মিসিং ছিল। এই ফোনে মাল্টিমিডিয়ার দিক থেকে কোনো রকম খামতি নেই। এবার কথা বলি এই ফোনের পারফরমেন্স অর্থাৎ এর প্রসেসর নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4, যেটি আমরা অনেক 20-22 হাজার টাকার ফোনেও দেখতে পাই। খুব একটা ভালো প্রসেসরও বলবো না, তবে খুব একটা খারাপও নয়। আপনার ডে টু ডে ডেলি ইউজের ক্ষেত্রে এই প্রসেসরটি আপনাকে মোটামুটি স্মুথ এক্সপিরিয়েন্স দিয়ে দেবে, তবে কোনো রকমের হার্ড গেমিং এই ফোনে আপনি করতে পারবেন না এবং ফোনটি খুব একটা ফিউচার প্রুফ নয়। এবার যদি কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে, তবে এখানে একটু খামতি রয়ে গিয়েছে। এর পিছনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মাত্র মেন সেন্সর, সাথে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর যার কোনো কাজই নেই। 50 মেগাপিক্সেলের মেন সেন্সর থেকে আপনি মোটামুটি ভালো ফটোগ্রাফি করে নিতে পারবেন, তবে ফটোগ্রাফির ক্ষেত্রে আলট্রাওয়াইড টেলিফোটো কোনো রকম লেন্সই যেহেতু এই ফোনে নেই, তাই ক্যামেরার দিক থেকে আমি এটাকে প্রেফার করতে পারবো না। এছাড়া এর ফ্রন্টে রয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেন্সর। রেয়ারে আপনি 30 FPS 4K ভিডিও শ্যুট করতে পারবেন এবং 1080p 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। ফ্রন্টেও আপনি 4K 30 FPS এবং 1080p 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। তাই ক্যামেরার দিক থেকেও এই ফোনটিকে খুব একটা ভালো বলতে পারছি না। এছাড়া যদি এই ফোনের সফটওয়্যারের কথা বলি, তবে এর সাথে অবশ্যই অক্সিজেন ওএস পেয়ে যাচ্ছেন, যার সঙ্গে আপনি পেয়ে যাবেন 2 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট, যেটা 30,000 টাকার প্রাইস রেঞ্জে খুবই খারাপ বলা যেতে পারে। কারণ এই প্রাইস রেঞ্জে পোকো 4 বছরের সফটওয়্যার আপডেট দিচ্ছে, যেখানে OnePlus-এর মিনিমাম 3 বছরের দেওয়া উচিত ছিল। এবার এই ফোনের একটি ঢাসু স্পেসিফিকেশানের কথা বলে নেই, সেটি হলো এর ব্যাটারি। এখানে ব্যবহার করা হয়েছে 8000 mAh একটি বড় সাইজের ব্যাটারি, যার সাথে আপনি 80 ওয়াটের সুপারফাস্ট চার্জিং পেয়ে যাবেন এবং 30 ওয়াটের রিভার্স চার্জিংও পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি অন্য কোনো ইয়ারবাডস বা অন্য কোনো ডিভাইসকে চার্জ করতে পারবেন। এই ফোনটিকে আপনি ফুল চার্জ করতে পারবেন 1 ঘন্টার মধ্যেই এবং সারাদিন মোটামুটি ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন হার্ড ইউজে। এছাড়া যদি এর অন্য কানেক্টিভিটির কথা বলি, তবে এর সঙ্গে আপনি ডুয়েল সিম সাপোর্ট পেয়ে যাচ্ছেন, কোনো রকম SD কার্ড সাপোর্ট আপনি এই ফোনে পাবেন না। Wi-Fi 6, ব্লুটুথ 5.4, মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশানও এখানে রয়েছে এবং IP রেটিং আছে 66, 68 এবং IP69K। এখানে আরেকটি ড্রব্যাকও রয়ে গিয়েছে, এখানে ইউজ করা হয়েছে USB 2.0 Type-C পোর্ট, যার জন্য এই ফোনে ডাটা ট্রান্সফার স্পিড খুব একটা ফাস্ট পাওয়া যাবে না। এখন আপনার কি এই ফোনটি নেওয়া উচিত হবে এবং কী কারণে আপনি এই ফোনটি নিতে পারেন? এই ফোনটি আপনি অবশ্যই নিতে পারেন যদি আপনার প্রেফারেন্স হয়ে থাকে ভালো মাল্টিমিডিয়া, ভালো ব্যাটারি এবং OnePlus-এর মতো একটি রেপুটেটেড ব্র্যান্ডের ফোন নেওয়া। আদারওয়াইজ আপনি এই প্রাইস রেঞ্জের কাছাকাছিতে পেয়ে যাবেন পোকো X8 Proর মতো ডিভাইস, যেখানে আপনি আরও ভালো স্পেসিফিকেশান সাথে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন।